হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স প্রোতে তোমাদের স্বাগত। অনেকদিন অপেক্ষা করছিলে, চাপ নিও না। আমি যখন বলেছি আমি ভুলিনি। আমি তোমাদের অবশ্যই সিলেবাস শেষ করব। তোমাদের আমি লাস্ট ক্লাস 12 সেমিস্টার 3 পরিবর্তী প্রবাহ অবধি এর এমসিকিউ বেসিক লেভেল নিউমেরিক্যালস কমপ্লিট করেছি। আজকে তোমাদের আমি লাস্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই চ্যাপ্টারটির কনভেনশনাল টাইপ এমসিকিউ কমপ্লিট করব। তোমাদের যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স তারা জানো যে প্রত্যেকটা এমসিকিউ ক্লাসগুলো শুধু যে এমসিকিউ ক্লাস সেটা নয়, এটা কিন্তু তোমাদের থিওরি ক্লাসের মতোও, কারণ এইখানেই তোমাকে আমি তোমার প্রয়োজনীয় থিওরিটাও পড়িয়ে দিই। সো থিওরির আলাদা করে ক্লাসের দরকার পড়ে না যদি তুমি তোমার এমসিকিউ ক্লাসগুলো আমার দেখে ফেলো। কোনো এমসিকিউ ক্লাসে হয়তো থিওরি দেওয়া নাই, সেখানে তুমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে তার বেসিক লেভেল নিউমেরিক্যালসে নিশ্চয়ই থিওরি করানো আছে। হয় বেসিক লেভেল নিউমেরিক্যালস বা এমসিকিউ যে কোনো একটা পার্ট করানোর সময় আমি অবশ্যই থিওরি পড়িয়ে করাই, ঠিক আছে? সো টেনশন না নিয়ে আমার আর এখন রিভিশন কেমন করে করবে যদি বলো তো বলবো, তোমার যে বইটা আছে এই বইয়ের এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করো। যখন বারবার দুবার তিনবার প্র্যাকটিস হয়ে যাবে তারপরে তুমি তোমার টেস্ট পেপার সলভ করা স্টার্ট করো। টেস্ট পেপার সলভ করতে গিয়ে কোথাও ডাউট হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে আশা করি জয়েন করেছো, সেখানে আমাকে বলবে। আরও বন্ধু বান্ধবীরা আছে ওখানে, তারা হেল্প করে দেবে, অথবা কেউ হেল্প না করলে আমি হেল্প করে দেবো। সো আজকে তোমাদের আমি ক্লাস শুরু করি। তো আজকে চেষ্টা করবো ওয়ান শটেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ করে দেওয়ার, কারণ আমি সময় তেমন পাচ্ছি না। যখন পেয়েছি আজকে, তো আজকেই ক্লাসটা শেষ করার চেষ্টা করবো, একটু লং হলে হবে। তো প্রথম যে টপিকটা আছে স্মরণ প্রবাহ, 1 আর 2 দুটো অঙ্ক আছে, সেটা একটু বলে দিই। দেখো স্মরণ প্রবাহটা কী জিনিস। ইএমডাব্লিউ ঢোকার আগেই স্মরণ প্রবাহটাতে ঢুকতে হবে, তারপরে ইএমডাব্লিউতে ঢুকতে হবে আমরা, বা ইএমডাব্লিউটাই বা তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কীভাবে উৎপত্তি হলো সেটাই স্মরণ প্রবাহ দিয়ে তোমাদের বোঝাতে হবে। আস্তে করে একটু বোঝার চেষ্টা করো। খুব সিম্পল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর একটা এক্সপেরিমেন্ট, যে ম্যাক্সওয়েল দেখেছিল, কী এক্সপেরিমেন্ট করেছিল, দেখেছিল যে একটা ক্যাপাসিটারে, ক্যাপাসিটার চলে আসছে অবশ্যই, ক্যাপাসিটারকে যখন একটা ব্যাটারি দিয়ে চার্জ করছি তো কি হয়, চার্জ যখন করা হয় তো কন্টিনিউয়াসলি এখানে পজিটিভ চার্জ জমে, এখান থেকে পজিটিভ চার্জ গিয়ে পজিটিভ চার্জ জমে, আর এখানে নেগেটিভ চার্জ জমে, ঠিক আছে? এবং আমরা ধরি যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট আই ফ্লো করছে, ওকে। এবার যখন চার্জিং হয় তো স্টার্টিংয়েই তো গোটা প্লেটটা পজিটিভ আর ওই গোটা প্লেটটা ওই সাইডের গোটা প্লেটটা নেগেটিভ হয় না, ধীরে ধীরে হয়। অ্যাজ টাইম গোজ অন, আস্তে আস্তে এটা পজিটিভ চার্জটা বাড়তে শুরু করে, করসপন্ডিং নেগেটিভ চার্জ বাড়তে শুরু করে, পজিটিভ বাড়তে শুরু করে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে করতে করতে ক্যাপাসিটারটা ধীরে ধীরে চার্জ হয়। একটা সময় পর দেখা যায় যে ক্যাপাসিটার যখন ফুল চার্জ, তখন তারপরে আর যতই কারেন্ট পাঠাও, মানে ব্যাটারি অন রাখো, আর চার্জ হবে না, ও যখন ফুল চার্জ হয়ে যায়। এরপর ডিসচার্জিং তো জানোই, যে এখানে যদি এবার ব্যাটারিগুলো একটা বাল্ব লাগানো যায় তাহলে ডিসচার্জ হবে এবং বাল্বটা জ্বলবে। তো এটা তো ক্যাপাসিটার শিখেছিলে চার্জিং। এবার যেটা ম্যাক্সওয়েল এক্সপেরিমেন্ট করে দেখেছিল সেটা হলো, ম্যাক্সওয়েল দেখেছিল যে যেমন অ্যাকর্ডিং টু ফ্লেমিং বলবো না, কার ল, কী নাম জানো লোকটার, ওর স্টেট এক্সপেরিমেন্ট বলো, বা বায়োসাভার্ট ল বলো, বা অ্যাম্পিয়ার সার্কুটার ল বলো, এইসব লয়ের সাহায্যে আমরা দেখেছিলাম যে একটা তারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তার আশেপাশে কী তৈরি হয়, একটা লুপ আকারে, এই ল দিয়ে যদি বলো, দক্ষিণাস্ত মুষ্টি নিয়ম দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। মানে এখানে যদি আমি একটা নিডল রাখি, সেই নিডলটা কী করবে, এখানে আইটা এখান থেকে সরিয়ে দিলাম, এখানে যদি একটা নিডল রাখি নর্থ সাউথ, এখানে আই লিখলাম, তাহলে নিডলটা কী করে, ডিফ্লেক্ট করে, ঠিক আছে? কেন, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়াতে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই, ওকে। তাই জন্য কী করে, নিডলটা ডিফ্লেক্ট করে, ঠিক আছে? এবার সেই যদি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বি হয় এবং এই তারের অ্যাক্রসে এটা যদি অ্যাম্পিয়ারের লুপ ধরি, তাহলে তার একটা ফর্মুলাও ছিল, আমরা জানি যে ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজ, মনে পড়ে? আশা করি এগুলো তো জানো। ইএন লিখে দিলাম, এনক্লোজ। এটা ছিল অ্যাম্পিয়ার সার্কুটার ল, যেটা তারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে তার আশেপাশে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সাপোজ যদি এখানে একটা নিডলটা রাখি, তাহলে নিডলটা ডিফ্লেক্ট করবে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। এবার সেই ম্যাগনেটিক ফিল্ডের মান যদি এখানে ক্যালকুলেট করি, তাহলে এটাকে অ্যাম্পিয়ারের লুপ হিসাবে ধরে নিলাম। ধরে নেওয়ার পর অ্যাম্পিয়ারের লুপে বি ডট ডিএল বের করতে হয়, তার মান হয় মিউ নট ইন্টু আই এন ক্লোজ। এই লুপ দ্বারা ক্লোজে যেটা কারেন্ট যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি নাথিং বাট মিউ নট আই হয়, তাই তো? এটা ছিল অ্যাম্পিয়ার সার্কুটার ল। কিন্তু প্রবলেমটা হলো, যখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা জিনিস দেখলো, কি দেখলো,
বিজ্ঞান ম্যাক্সওয়েল দেখলো যে এর মাঝখানে তো কোনো কারেন্ট নেই, তাই না? কারণ এখান থেকে তো মানে ডিসকানেক্ট, এদের মধ্যে তো কোনো কানেকশান নেই, মাঝখানে ক্যাপাসিটার আছে। কিন্তু তবুও লক্ষ্য করলো যে এখানে মাঝখানে কোনো কারেন্ট না থাকা সত্ত্বেও এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাচ্ছে। এবং এমন লক্ষ্য করলো যেখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা এইখানে যে কারেন্টটা আসছে, এই কারেন্টটা যদি হয় তাহলে এরকম ম্যাগনেটিক ফিল্ড হবে না? দেখো এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরাবে। সেম এখানেও ম্যাগনেটিক ফিল্ডটা দেখা যাচ্ছে এরকম এরকম একটা লুপের মতো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, একদম সেম যেটা এখানে তৈরি হচ্ছে। মানে এই তারে বাইরের তারে যে কারেন্ট আছে এটা তো নর্মাল কারেন্ট, এটা তো কারেন্ট, ওকে। এই কারেন্টের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এই ক্যাপাসিটারটার মাঝখানে, সেম ডিউ টু সেম। বাট এর মাঝখানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না তবুও তৈরি হচ্ছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটাও অ্যাজ ওয়েল অ্যাজ সেম, সেম ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাক্সওয়েল একটু অবাক হলো যে তার মানে কী ব্যাপার, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড কেন তৈরি হচ্ছে? তখন অনেক ভাবনা চিন্তা করার পর এই সিদ্ধান্তে উপনীত হলো যে এইখানে যে তোমার কি বলবো, এইখানে যে চার্জগুলো ক্রমাগত জমছে, তার মানে যখন এখানে প্রথম প্লাস চার্জ আর এখানে প্রথম মাইনাস চার্জ হয়েছিল, মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার পরে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তৈরি হয়েছিল, বলরেখা তৈরি হয়েছিল। এবার যত সময় যায় তত এখানে চার্জ বাড়তে শুরু করে, করসপন্ডিং নেগেটিভ চার্জ বাড়তে শুরু করে, মানে মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটাও স্ট্রং হতে শুরু করে, মানে এক কথায় ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে শুরু করে। দ্যাটস মিন তার মাঝখানে বলরেখাগুলো বাড়তে শুরু করে। তার মানে বলতে পারি না এর ভেতরে ইলেকট্রিক বলরেখা, মানে বলরেখা বাড়লে কি বাড়ে? ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তার মানে এই ক্যাপাসিটারটার মধ্যে যখন চার্জিং অবস্থায় থাকে তখন ওর মধ্যে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হয়। আর এই ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হওয়ার দরুন কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যেমন আমরা পড়েছিলাম আগের চ্যাপ্টারে পড়েছি ফ্যারাডেস লতে, যে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তার জন্য ইএমএফ ইনডিউসড হয়। তার মানে কি ইএমএফ ইনডিউসড হওয়া মানে কি? ব্যাটারি তৈরি হওয়া। ইএমএফ কাকে বলে? এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া। আরে ভাই ইএমএফ মানে তো ভোল্টেজ না, ভোল্টেজ মানে কি নাথিং বাট E.L, ইলেকট্রিক ফিল্ড ইন্টু এল। তাহলে ইএমএফ তৈরি হওয়া মানে ভোল্টেজ তৈরি হওয়া মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া। তার মানে ওটা অ্যাকচুয়ালি বলে, ফ্যারাডেস ল বলে যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড অর চেঞ্জ ইন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অর দ্যাটস মিন চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান ক্রিয়েট ইএমএফ, দ্যাটস মিন ইলেকট্রিক ফিল্ড। অ্যান্ড এখানে কি দেখলো ম্যাক্সওয়েল? দেখলো যে এইখানে ক্রমাগত ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, তার দরুন ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তার দরুন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে কি চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড অর চেঞ্জ ইন ইলেকট্রিক ফ্লাক্স ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড যেহেতু ক্রমাগত ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে চার্জিং অবস্থায়, মানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আবার ইলেকট্রিক ফিল্ড আবার চেঞ্জ হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হচ্ছে, আবার এই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ক্যান ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড বিকজ ইএমএফ তৈরি করে, আগেই পড়েছি। আর এখন ম্যাক্সওয়েল তার এক্সপেরিমেন্টে কী দেখলো? চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফ্লাক্স ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড। সো change in electric field can create magnetic field, change in magnetic field can create electric field, and when both are changing, মানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড যখন চেঞ্জ হচ্ছে, দুটো একটা চেঞ্জ হলে একটা তো হচ্ছেই না, এই দুটো মিলে ক্রিয়েট করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ডের যে ভেক্টর, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে অগ্রগতি বা এগানো সেটাও তাদের সাথে পারপেন্ডিকুলার হয়। ব্যাপারটা এরকম দেখায় যে যদি এই বরাবর ইলেকট্রিক দেখে নাও দেখো যখন কারেন্ট এদিকে, কারেন্ট যখন ওপর দিকে মুভ করছে, কারেন্ট ওপর দিকে কখন মুভ করে ভাই বুঝে নিতে হবে, নিচে পজিটিভ ওপরে নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ড যেদিকে কারেন্ট তো সেদিকে যায়, কারণ কারেন্ট মানে প্লাস আদারের মুভমেন্ট, হ্যাঁ কি না?
তাহলে ইলেকট্রিক যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, হ্যাঁ কি না? এর ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়? রাউন্ড, এরকম গোল 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 গোল, যে কোনো পয়েন্ট চুজ কর। যদি এই পয়েন্টটা চুজ করি, এখানে ঢুকছে ভেতর দিকে, তাই না? তাহলে এই পয়েন্টেই ভাব, বা এই পয়েন্টে ভাব ম্যাগনেটিক ফিল্ড কি ভেতর দিকে, ইলেকট্রিক ফিল্ড কোথায়? ওপর দিকে। তাই ইলেকট্রিক ফিল্ড যখন ওপর দিকে, মানে কারেন্ট ওপর দিকে, মানে ইলেকট্রিক ফিল্ড যখন ওপর দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, তাহলে কি হলো? অ্যাঙ্গেলটা কি হলো? পরস্পর 90 হলো না? বুঝতে পারলি? আবার ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হয় তার জন্য কি ইএমএফ ইনডিউসড হয়। যখন ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তার জন্য যখন ইএমএফ ইনডিউসড হয়, দেখবি সেখানেও উৎপন্ন ইএমএফ এর ডিরেকশন যদি দেখিস, ওই ফর্মুলা ই ইজ ইকুয়াল টু যখন ওই ভিএলভি এর ক্রস প্রোডাক্টটা করে দেখবি, ওখানে উৎপন্ন ইএমএফ এর ডিরেকশন বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হয়, ক্রস প্রোডাক্ট হয় একটা, ঠিক আছে? ভি এল ভি, তো সেখানে এল ভি ক্রস বি হয়, কিছু একটা হয়, যেটা ক্রস প্রোডাক্ট মানে কি? মানে কি উৎপন্ন ইএমএফ বি এর সাথে পারপেন্ডিকুলার, সিম্পল, তাই তো? তার মানে কি এই দুটো চেঞ্জ ইন ইলেকট্রিক ফ্লাক্স ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড ক্যান ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে, বাট দে আর বোথ আর কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, অ্যান্ড দেন কি উৎপন্ন হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটাও তাদের সাথে পারপেন্ডিকুলার। ব্যাপারটা কেমন? যদি এই বরাবর ইলেকট্রিক ফিল্ড হয়, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে এই বরাবর সামনের দিকে যে আমি যাচ্ছি এটা হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ফিল করতে পারলি? ওকে, ডান। এবার এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওয়েভের যদি ডিরেকশন এক্স্যাক্টলি জানতে চাস, তাহলে সেটা জানা যায় পয়েন্টিং ভেক্টরের সাহায্যে। এটাও জানা রাখ, কি ভেক্টর? পয়েন্টিং ভেক্টর বলে, ঠিক আছে? তার মান হয় ই ক্রস বি ডিভাইডেড বাই মিউ, ঠিক আছে? এইটা দিয়ে বের করতে হয়। তো মানে পারপেন্ডিকুলার তো বুঝলাম, কিন্তু কার মান? বি ক্রস ইও তো পারপেন্ডিকুলার, ই ক্রস বিও পারপেন্ডিকুলার, সে কোনটা হয়? ই ক্রস বি, খেয়াল রাখবি, ডান। আচ্ছা, যেটা বলছিলাম, এইবার যখন এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলল যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কারেন্টের দরুন, হ্যাঁ কি না? তার মানে এখানে একটা ইনভিজিবল কারেন্ট রয়েছে, যে কারেন্টটার নাম দিল আইডি। কি নাম দিল? আইডি, বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ, যেটা কিসের জন্য তৈরি হলো বল? কেন তৈরি হলো আগে বল? ওখানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছিল, তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছিল, ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হওয়ার জন্যই কি বললো? ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আবার বায়ো-সাভার্ট বলছে কারেন্টের জন্য হয়, সেই কারেন্ট আইডি। তো সেখান থেকে কারেন্টের মান যেটা আসলো সেটা আইডি ইজ ইকুয়াল টু হলো এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। এটা কিছুই না, এটা হলো ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জের জন্য, রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্স। যেমন ওখানে ইএমএফ বের করেছিলাম, কী বেরিয়েছিল? ইএমএফ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, সেই ফাইটা ছিল ম্যাগনেটিক ফ্লাক্সের, এটা হলো এপসাইলন নট হয় ডি ফাই ই বাই ডিটি, যেখানে ফাইটা হয় ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ। তাহলে এই হলো তোর সরণ প্রবাহ। আসলে এটা একটা আরেকটা কথা মনে রাখবি, যখন সরণ প্রবাহ পেয়ে গেলাম, তখন এই অ্যাম্পিয়ার সার্কিটের লটা সেটা একটু মডিফাই করলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল, এবং মডিফিকেশন করে কি বললো? যে এই যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, লাইন ইন্টিগ্রাল যেটা ক্লোজ, সেটা মিউ নট আই হবে না, অনলি আই প্লাস আইডি হবে। এবং যদি ভেঙে লিখিস, মানে আইডিটাও নিতে হবে, এবং যদি ভেঙে লিখলে এটা হবে মিউ নট আই প্লাস আইডি, মানে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। ওকে, আরও ভেঙে লিখলে মিউ নট আই প্লাস মিউ নট এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। ওকে, এই হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেমন করে প্রডিউসড হয়, তার পয়েন্টিং ভেক্টর, এবং এখানে ক্যাপাসিটরের মাঝখানে উৎপন্ন সরণ প্রবাহ, তার ভ্যালু, এবং ম্যাক্সওয়েল ইকুয়েশন, মানে অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে ম্যাক্সওয়েল ট্রান্সফরমেশন। ঠিক আছে, এর উপর ভিত্তি করে আমাদের এবার দুটো ছোট ছোট এমসিকিউ করে নিতে হবে। প্রথম এমসিকিউ বলছে, 1 নম্বর যেটা, সেটা বলছে যে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা মিউ নট এপসাইলন নট দেওয়া আছে, কোনো গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্সও দেওয়া আছে ফাই,
তাহলে এক্ষেত্রে সরণ প্রবাহ কত, জাস্ট এই ফর্মুলাটা চেয়েছে, আইডি ইকুয়াল টু এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। এখানে ফাই ই বলার দরকার নেই, ফাই বললেই হবে, কারণ বলে দিয়েছে এটা ইলেকট্রিক ফ্লাক্স। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এপসাইলন নট ডি ফাই ডিটি। 2, এই যে এটা গুণ করার পর এটা এসছে বলে এটা অনেক ভাববে আইডি, তা না কিন্তু। আইডি কিন্তু এই খালিটা, এই মিউ নটটা গুণ করার পর এটা মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিটি হয়েছে। হ্যাঁ, শুধু আইডি ভ্যালু কিন্তু এপসাইলন নট ডি ফাই ই ডিটি। নেক্সট 2 নম্বর, অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ, এটাও লিখিয়ে দিচ্ছি, এই যে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই প্লাস আইডি, আইডির মান বসানোর পর। তো কোনটা অপশনের সাথে মিলছে বল? অপশন ডিটা দেখ, লাস্টেরটা দিয়েছে, মিউ নট আই প্লাস এপসাইলন নট মিউ নট মানে মিউ নট ডি ফাই ই ডিটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 আর 2 কমপ্লিট। ঠিক আছে, 3 থেকে 9 এইটা একদম জ্ঞানমূলক, এটা তোদের বইয়ে এখানে আশা করি ছবি আসবে, চিন্তা করবি না। তাছাড়া তোরা বই খোল, তোদের বইয়ের 579 পাতাতে দেখ, এখানে সুন্দর করে সব রেঞ্জ দেওয়া আছে বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গের। দেখ, প্রথমে দেওয়া আছে রেডিও তরঙ্গ, তারপরে মাইক্রোওয়েভ, অবলোহিত, অতিবেগুনি, এক্স আর গামা। এরা তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে বড় থেকে ছোট করে সাজানো আছে। এবার তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে মনে রাখবি তার কম্পাঙ্ক কম হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার কম্পাঙ্ক বেশি হবে, ঠিক আছে, কারণ এরা ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার নিচে দেওয়া আছে কম্পাঙ্কের রেঞ্জ, রেডিও তরঙ্গের সব থেকে কম, মাইক্রোওয়েভের সব, আর এদিকে গামার সব থেকে বেশি। রেঞ্জগুলো দেখে নেয় একবার। রেডিও তরঙ্গের বলছে 10⁻³ থেকে 10⁻⁻1 অবধি, মাইক্রোওয়েভ 10⁻1 থেকে -3, অবলোহিত -3 থেকে -7, অতিবেগুনি -7 থেকে -10, এক্স -10 থেকে -12 আর গামা -12 থেকে -14। কম্পাঙ্কের রেঞ্জ যাই, রেডিও তরঙ্গ 10⁵ থেকে 10⁹, মাইক্রোওয়েভ 9 থেকে 11, অবলোহিত 15 অবধি, অতিবেগুনি 17 অবধি, এক্স রশ্মি তোর 18 থেকে 20 আর গামা 20 থেকে 22। এই হলো রেঞ্জ। এইটা দেখতে পাচ্ছিস। এবার দেখ আর একটা করে প্রশ্ন উত্তর দে, খুবই সহজ সহজ প্রশ্ন আছে, ছবি দেখে দেখেই উত্তর পেয়ে যাবি। প্রথম প্রশ্নটাই বলছে নিচের কম্পাঙ্কগুলির মধ্যে কোনটি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক হতে পারে? তুই যে দেখ রেঞ্জ, রেডিও তরঙ্গের কম্পাঙ্কের রেঞ্জ কী আছে? রেডিও তরঙ্গের কম্পাঙ্কের রেঞ্জ, রেডিও তরঙ্গ 3 থেকে 10⁵ থেকে 10⁹। তাহলে এখানে 10⁵ থেকে 10⁹ এর মধ্যে 10⁸ রয়েছে অপশন। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর আই, নিচের কম্পাঙ্কগুলির মধ্যে এক্স রশ্মির কম্পাঙ্ক, এক্স রশ্মি কোনটা? এক্স রশ্মির কম্পাঙ্কের রেঞ্জ হলো 10⁸ থেকে 10⁻20, 10⁸ থেকে 10⁻20, অপশন ডি। 5 নম্বর, নিচের কম্পাঙ্কগুলির মধ্যে কোনটি অবলোহিত তরঙ্গের কম্পাঙ্ক? অবলোহিত রেঞ্জ 10⁻11 থেকে 10⁻15, 10⁻11 থেকে 10⁻15, 10⁻14, সি। 6 নম্বর, মাইক্রোওয়েভ, অতিবেগুনি, অবলোহিত তরঙ্গের মধ্যে রশ্মির তরঙ্গদৈর্ঘ্যে যথাক্রমে ল্যামডা এম, ল্যামডা মিউ ইউ আর ল্যামডা আই হলে কোনটা সঠিক? তরঙ্গদৈর্ঘ্যের বিচারে বড় থেকে ছোট সাজানো আছে। তরঙ্গদৈর্ঘ্যের বিচারে সব থেকে বড়কে, সব থেকে রেডিও, তারপর মাইক্রো, তারপর অবলোহিত, তারপর অতিবেগুনি। তাহলে এখানে কী কী দেওয়া আছে? এখানে মাইক্রো আছে, অতিবেগুনি আর অবলোহিত, এই তিনটা মধ্যে। তাহলে মাইক্রো সব থেকে বড়ো, তারপরে অবলোহিত, তারপরে অতিবেগুনি। মাইক্রো, অবলোহিত, অতিবেগুনি। মাইক্রো হলো ল্যামডা এম আর অবলোহিত হলো ল্যামডা আই। তাহলে ল্যামডা এম গ্রেটার দেন ল্যামডা আই গ্রেটার দেন ল্যামডা ইউ, ল্যামডা এম গ্রেটার দেন ল্যামডা আই গ্রেটার দেন ল্যামডা ইউ, অপশন ডি। 7 নম্বর, গামা রশ্মি, এক্স রশ্মি আর অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক যদি এবিসি হয় তাহলে কম্পাঙ্কের মধ্যে কোনটা ঠিক? আচ্ছা, গামা এক্স আর অতিবেগুনি কম্পাঙ্ক, গামা এক্স আর অতিবেগুনি কম্পাঙ্ক সব থেকে বেশি গামার, তারপরে এক্স, তারপরে অতিবেগুনি, গামা এক্স অতিবেগুনি, গামা এক্স অতিবেগুনি, গামা এক্স অতিবেগুনি। তাহলে গামা এক্স অতিবেগুনি, গামা কোনটা সাজানো আছে? তাহলে এ থেকে বি বড়, মানে এ বি এর থেকে বড়, আবার বি সি এর থেকে বড়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর, নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? মহাজাগতিক রশ্মি অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, এটা একটা কণা। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্টেরটা এক্স রশ্মি আছে, এটা তো তরঙ্গ সবাই জানে। 9 নম্বর, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে ছোটো সেটা গামা, সবাই জানে, অপশন বি।
9 কমপ্লিট। আচ্ছা, এবার 10 থেকে যেগুলো করাবো তার জন্য কিছু ফর্মুলা লাগবে, আমি এটা মিটাচ্ছি, মিটিয়ে ফর্মুলাগুলো লেখাচ্ছি। এবার তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো জানতে পারলি। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যে ইলেকট্রিক ফিল্ড ক্যারি করে সেটা হলো ই নট, যদি মান দিয়ে বলি খালি ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, জাস্ট ওয়েভ ইকুয়েশন। এবার ই মানে ইলেকট্রিক ফিল্ড, ই নট হলো ইলেকট্রিক ফিল্ডের সর্বোচ্চ মান, ঠিক আছে। ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কে হলো তোর কৌণিক কম্পাঙ্ক যেটা বা তরঙ্গ সংখ্যা ইত্যাদি ইত্যাদি, এক্স ডিসপ্লেসমেন্ট, টি টাইম, আর বি ইজ ইকুয়াল টু বি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, আচ্ছা, এখান থেকে তুই যেটা যেটা বের করতে পারবি সেটা হলো একটা হলো এই ওয়েভের ভেলোসিটি সি ইজ ইকুয়াল টু হয় ই বাই বি অ্যাজ ওয়েল অ্যাজ হয় ই নট বাই বি নট, কারণ এটা কেটে যাবে, দেখ যদি ই বাই বি করি, অ্যাজ ওয়েল অ্যাজ হয় 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। আর যদি এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, যদি অন্য কোনো মাধ্যম হতো তাহলে ভি ইজ ইকুয়াল টু হতো 1 বাই, বাকিটা সেম, রুট ওভার মিউ আর এপসাইলন আর, এটা বলো রিলেটিভ মিউ আর রিলেটিভ এপসাইলন নট, মানে রিলেটিভ পারমিয়াবিলিটি আর রিলেটিভ ফ্রি স্পেস, মানে রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে। এই দুটো জানতে লাগে। আর কিছু লাগবে জানতে? ব্যাস এইটা রিলেশন জানলেই হবে। আর একটা এনার্জি হয় হাফ, মানে এনার্জি ডেন্সিটি হয় ইউ ইজ ইকুয়াল টু হাফ তোর ইলেকট্রিক ফিল্ডে হলে এপসাইলন নট ই নট স্কোয়ার, আর ম্যাগনেটিক ফিল্ড হলো হাফ বি নট স্কোয়ার বাই মিউ। যদিও অঙ্কে বোধ হয় তেমন কাজ নেই। চল, এই কটা ফর্মুলার উপর ভিত্তি করেই হয়ে যাবে। আর একটা পয়েন্টিং ভেক্টরটা লিখে রাখি, পয়েন্টিং ভেক্টরটা হলো ই ক্রস বি ডিভাইডেড বাই মিউ। কমপ্লিট। যদি পড়াতে গিয়ে কিছু নতুন লাগে তো বলছি। 10 নম্বর কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো এক ধরনের তির্যক তরঙ্গ, ঠিক আছে। কারণ কী বলছিলাম, যে তরঙ্গের গতি আর কণার কম্পন পরস্পর লম্ব হয় তাকে তির্যক তরঙ্গ বলে। তো এটা একটা তির্যক তরঙ্গ এবং চলতরঙ্গ, সামনের দিকে এগিয়ে যায়। অপশনগুলো চেক করে একবার। পদার্থ তরঙ্গ না, পদার্থ তরঙ্গ তো আমরা ম্যাটারওয়েভ পড়বো হলো আধুনিক পদার্থবিদ্যায়, ঠিক আছে। যখন এই যেমন ফোটন কণাকে বা কোনো কণাকে বিজ্ঞানী ডি ব্রগলি বলেছে, তার সাথে এটা কোনো রিলেশন নেই, যখন পড়াবো বুঝবি। স্থান তরঙ্গ আমরা ক্লাস 11 পড়েছি, যে তরঙ্গ এক জায়গায় স্থির থাকে, এক জায়গায় স্থির থাকে না, এগিয়ে যায়। অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের কণার কম্পন আর তরঙ্গের অগ্রগতি পরস্পর সমান্তরাল হয়, এখানে সমান্তরাল না, পরস্পর লম্ব হচ্ছে। তো এটা একটা চলতরঙ্গ, সামনের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছে, অপশন ডি। 11 নম্বর, কোন ঘটনার সাহায্যে বোঝা যায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা তির্যক তরঙ্গ? মনে রাখবি, এটা আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এ গিয়ে পড়বো। সমবর্তন বলে একটা জিনিস আছে, পোলারাইজেশন, যেখানে দেখব যে একটা নন পোলারাইজ লাইট যেটা হয় তার মধ্যে ইলেকট্রিক ভেক্টর আর ম্যাগনেটিক ভেক্টর থাকে। এটা আজকে জেনে গেলি, কারণ নন পোলারাইজ লাইট মানে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না। এবার সেটাকে যদি একটা পোলারয়েড বলে যন্ত্র হয়, সেটা কি করে, যে কোনো একটা মানে অক্ষ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যত ভাইব্রেশন আছে, যে কোনো একটা ভাইব্রেশনকে আটকে দেয়, ঠিক আছে। ঠিক আছে, যদি এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ না হতো, ইলেকট্রিক ভেক্টর বা ম্যাগনেটিক ভেক্টর না থাকতো, তাহলে ওকে পোলারাইজড করা যেত না। পোলারাইজ করা যায় কারণ ওটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আসুক সেমিস্টার 4, তখন এটা আরও ভালো করে বুঝতে পারবি। আপাতত মনে রাখ যে তড়িৎ মানে ওখানেও একটা জানিস, মানে আমরা যখন পড়বো না তখন বুঝবি যে হাইগেন্সের নীতি দিয়ে জানা যায় যে একটা তোর কী বলে এটাকে, লাইট তরঙ্গ। কিন্তু এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ না তির্যক তরঙ্গ, এটা একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তির্যক, সেটা জানা যায় কী দিয়ে বলতো, এই পোলারাইজেশন দিয়ে বা সমবর্তন দিয়ে। সেখানে সমবর্তন রাইট অ্যান্সার হবে, বাকি ডিটেলস আমরা সেমিস্টার 4-এ গিয়ে শিখবো। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর বলছে, শূন্যস্থানে কোনো প্রোগ্রামিক তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের বিস্তার অনুপাত। আচ্ছা, বিস্তার মানে এটা ই নট আর বি নটকে বিস্তার বলে, তার অনুপাত কী হয় এটাই আবার হয়। কারণ সি এর মান যেটা 1 বাই মিউ নট এপসাইলন নট, মানে অপশন বি। তার এটাই তো, এটা তো বিস্তার অনুপাত ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের বিস্তারের প্রথমটাকে বিস্তার হয় না, সেটাকে তো লেখালাম 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট হয়ে গেল। 13 নম্বর এটা 13 নম্বর হলো, সরি 12 হলো, 13 এখানে হয়ে যাবে 13 নম্বর কী বলছে? 13 নম্বর বলছে, যে শর্তে কোনো মাইক্রোওয়েভ ওভেনের জলযুক্ত একটা খাদ্যবস্তুকে সব থেকে ভালোভাবে গরম করা যায়। আচ্ছা, এটা একটা মনে রাখবি, মাইক্রোওয়েভের কাজ কিন্তু মানে খাদ্য গরম করার জন্য কী করে বলতো,
মাইক্রোওয়েভের যে মাইক্রোওয়েভটা বা তরঙ্গটা তার যে ফ্রিকোয়েন্সি আর জলের ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে কী হয়, জলের পার্টিকেলগুলো প্রচুর ভাইব্রেট করে, সেই ভাইব্রেটেই কিন্তু এখানে হিট উৎপন্ন হয়, তার দরুন কিন্তু গরম হয়। ঠিক আছে, এটা কিন্তু মাইক্রোওয়েভ এইভাবে কাজ করে। মাইক্রোওয়েভ এইভাবে ভাববি না যে যেমন নর্মাল আগুনের তাপ, সেটা না, কিন্তু এখানে মাইক্রোওয়েভের তাপ কেমন করে উৎপন্ন হয়, ওই ওয়াটার পার্টিকেলগুলোর সাথে তোর মাইক্রোওয়েভ যে ওয়েভ তৈরি করে, সেই মাইক্রোওয়েভের যে ওয়েভ তৈরি হয়, সেই মাইক্রোওয়েভটার বা ওই তরঙ্গটার কী হয়, ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে অনুনাদ করিয়ে মানে প্রচুর ভাইব্রেশন করায় জলের পার্টিকেলগুলো, তার ফলে হিট উৎপন্ন হয়। ঠিক আছে, সেখানে হবে অপশান মাইক্রোওয়েভ তাপশক্তি বহন করে তা না, অবলোহিত তরঙ্গগুলি মাইক্রোওয়েভে তাপ উৎপন্ন তা না, মাইক্রোওয়েভের কম্পাঙ্ক আর জলের অণুগুলির অনুনাদক কম্পাঙ্ককে অবশ্যই সমান হতে হবে। যখন জলের কম্পাঙ্ক আর মাইক্রোওয়েভের কম্পাঙ্ক ম্যাচ করে তখনই হিট উৎপন্ন হয়, তার জন্যই এখানে তাপ উৎপন্ন হয়। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয়, কীভাবে উৎপন্ন হয়? মনে রাখবি, স্থির আধান তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করতে পারবে না, কারণ খালি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, সেই তড়িৎ ক্ষেত্রটা চেঞ্জিং না। সমবেগে গতিশীল আধানও খালি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, যেটা চেঞ্জিং না। ত্বরণযুক্ত যদি আধান থাকে তাহলে কী হবে, আধানের স্পিড ত্বরণ থাকলে সেখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হবে, আর চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, অ্যান্ড দ্যাটস মিন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট হবে। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কখন তৈরি হয়? যখন ত্বরান্বিত আধান থাকে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণগুলি দ্বারা সূচিত করা যেতে পারে? আচ্ছা, ম্যাগনেটিক মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কে ক্যাপ হতে হবে, কারণ জেড অক্ষ বরাবর হচ্ছে। এবার কে ক্যাপ হতে হবে, কে জেড অক্ষ মানে কে ক্যাপ, আমরা জানি এক্স অক্ষ মানে আই ক্যাপ, ওয়াই অক্ষ মানে জে ক্যাপ, আর জেড অক্ষ মানে কে ক্যাপ। তো এবার কী বলছে যে নিচের কোন সমীকরণগুলো দ্বারা, সমীকরণ বিভিন্ন দেওয়া আছে দেখ, মানে এক্স্যাক্টলি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা প্রকাশ করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা জেড অক্ষ বরাবর হবে। তো জেড অক্ষ বরাবর কে ক্যাপ কখন উৎপন্ন হয়? আমরা জানি আই ক্রস যদি জে করি তাহলে কি উৎপন্ন হয়, জে ক্রস আই করলে হয় না, তাহলে আই। আর আমরা আবার এটাও জানি যে তড়িৎচুম্বকীয় ভেক্টরের মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের পয়েন্টিং ভেক্টর হয় ই ক্রস বি, তাহলে ই ক্রস বি ইজ ইকুয়াল টু কে ক্যাপ হতে হবে। আর ই ক্রস বি কে ক্যাপ তখনই হবে যখন আই ক্যাপ ক্রস জে ক্যাপ থাকবে, তাহলে ই এর মানের সাথে অবশ্যই আই ক্যাপ থাকতে হবে, আর বি এর মানের সাথে অবশ্যই জে ক্যাপ থাকতে হবে। তো অপশন এতে দেখ ই এর মান ই নট আই ক্যাপ, বি এর মান বি নট জে ক্যাপ, তো অপশন এতে মিলে যাচ্ছে। অপশন এতে বলছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই নট আই ক্যাপ আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি নট জে ক্যাপ। সো এখানেই আমরা বলতে পারি ই ক্রস যদি বি করি, ই ক্রস বি করি, তাহলে সেটা হবে ই নট বি নট আই ক্রস জে করলে কে ক্যাপ। তো সেটা তাহলে এই ই নট বি বাই মিউ যদি করি তাহলে বাই মিউ করে দিলাম, তাহলে এটাই হলো কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশন, পয়েন্টিং ভেক্টর যেটা দেখায়। তাহলে সেটা কে ক্যাপ কখন আসছে, যেটা খবর কখন আসছে, যখন ই ক্রস বি এর মধ্যে ই আর বি এর মধ্যে আই ক্যাপ আর জে ক্যাপ থাকছে। যদি ই এর মধ্যে জে ক্যাপ আর বি এর মধ্যে আই ক্যাপ থাকতো তাহলে কিন্তু হতো না, বা অন্য কোনো ভেক্টর। তো অপশন এতে সেটাই আছে, ই এর মধ্যে আই ক্যাপ, বি এর মধ্যে জে ক্যাপ। সো এটা অ্যান্সার হবে, বাকিগুলো তো হবে না। ঠিক আছে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর, সরি এটা কত ছিল 15, 16 নম্বর বলছে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট পার মিটার বিস্তারের তড়িৎ ক্ষেত্র ই নট ইকুয়াল টু 48 ভোল্ট পার মিটার, আর কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 2 × 10⁻10 হার্জ। ভালো কথা, কি জানতে চেয়েছে? চৌম্বক ক্ষেত্রের বিস্তার, আর চৌম্বক ক্ষেত্রের বিস্তার মানে বি নট জানতে চেয়েছে। এটার কোনো কাজ নেই, আমরা জানি ই নট বাই বি নট ইকুয়াল টু সি। তবে ই নট দেওয়া আছে 48, বি নট বার করতে হবে, সি আমরা জানি 3 × 10⁸। সো বি নট ইজ ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 3 × 10⁸। 3 থেকে 3 18, 3 × 6 18, তাহলে 16 × 10⁻⁸ কী হয় ভোল্ট পার মিটার, টেসলা হয় নাকি, বি নট টেসলা। অপশান দেখ, অপশান বি 1.6 × 10⁻⁷ টেসলা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16, চল 17 করার জন্য আমাকে মেটাতে হবে। 17 নম্বরটা খুব ইন্টারেস্টিং, এবং অনেকেই 17 নম্বরটার জন্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বায়ু থেকে একটি মাধ্যমে প্রবেশ করলো, খুব ভালো কথা। বায়ুতে তড়িৎ ক্ষেত্র E1 যখন বায়ুতে আছে সেটা কত, ইজ ইকুয়াল টু E01 x ক্যাপ
কস 2 পাই নিউ জেড বাই সি মাইনাস টি। ওকে, যখন মাধ্যমে প্রবেশ করে গেছে তখন ই টু ভেক্টর ইজ ইকুয়াল টু ই নট টু এক্স ক্যাপ কস কে 2z মাইনাস সিটি। ওকে, চো প্রশ্ন হলো কি, যেখানে কে তরঙ্গ সংখ্যা, মিউ কম্পাঙ্ক, এদের এক্ষেত্রে সেকেন্ড মাধ্যম যেটাতে প্রবেশ করছে সেটা কিন্তু অচৌম্বকীয়। ভালো কথা, যদি বায়ু ও মাধ্যমের চৌম্বক ভেদ্যতা যথাক্রমে এপসাইলন নট R1 আর এপসাইলন নট R2 হয়, তাহলে নিচের কোন বিকল্পটি সঠিক? আচ্ছা ঠিক আছে, প্রথমত আমাকে জানতে হবে যে এই প্রথম তরঙ্গটার আর দ্বিতীয় তরঙ্গটার, যখন প্রথম তরঙ্গটা বায়ুতে আছে, দ্বিতীয় তরঙ্গটা যখন মাধ্যমে প্রবেশ করেছে, তখন অবশ্যই যখন মাধ্যমে প্রবেশ করেছে তাহলে মাধ্যমের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো আছেই, ঠিক আছে? তাহলে যখন মাধ্যমে প্রবেশ করছে ওর একটা বেগও আছে, বেগও চেঞ্জ হবে, তাই না? মাধ্যমে যখন প্রবেশ করে গেছে তখন কিন্তু বেগটাও চেঞ্জ হবে। তো সেই বেগটা আগে আমরা বের করি যে এইখানে ওর বেগ কত আর এই মাধ্যমেই বা ওর বেগ কত। এবার বেগ বের করার জন্য আমাকে কম্পেয়ার করতে হয়। আমরা ক্লাস 11-এ বিভিন্ন ইকুয়েশন পেয়েছিলাম, সেই কম্প্যারিজনে যদি যাই তাহলে আমরা কে দিয়ে যদি করি তাহলে আমরা সবাই জানি y ইজ ইকুয়াল টু এ সাইন, একটা হয় ওমেগা টি মাইনাস কে এক্স, এটা দিয়ে ইকুয়েশন হয়, আবার হয় এ সাইন কে কে মানে 2 পাই বাই ল্যামডা, অ্যাকচুয়ালি 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এরকম হয়, যেখানে এই ভিটা বেগ হয়। তো যেভাবে কম্পেয়ার করলে তাড়াতাড়ি আসবে সেইভাবে আমাদের আগাতে হবে। তো আমি যদি কে দিয়েই কম্পেয়ার করার চেষ্টা করি, মানে এই ইকুয়েশনটা দিয়েই কম্পেয়ার করি আর ভিটা বের করি, তাহলে কিন্তু আমাদের বেগগুলো বেরিয়ে যাবে, যে মানে দুটো মাধ্যমে কোন মাধ্যমে ওয়েভটার বেগ কত সেটা আমার বেরিয়ে যাবে, সেই বেগটাকে আমরা বের করছি। তাহলে প্রথম ইকুয়েশনটাকে তুই দেখ ভালো করে, প্রথম ইকুয়েশনটাকে যদি প্রথম আচ্ছা আমরা এটাও জানিস, জেনে রাখবি যে কে ইজ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা হয়, এটাই হয় 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? এটা কিন্তু তরঙ্গ সংখ্যা কে ইজ ইকুয়াল টু পাই বাই ল্যামডা। আরেকটা মনে রাখবি সেটা হলো বেগ, যেটা হয় ভি ইজ ইকুয়াল টু হয় নিউ ল্যামডা, এটা তরঙ্গ দৈর্ঘ্য, বেগ আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি প্রথম ইকুয়েশনটাকে একটু ভালো করে ফোকাস করি তাহলে দেখব যে এখানে কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, আবার এখান থেকে যদি দেখি তাহলে 2 পাই, আর এখানে যদি আমি ল্যামডা ইকুয়াল টু দেখি তো ল্যামডা ইকুয়াল টু কী হবে, কী হবে? আচ্ছা, এখানে সি দিয়ে লাইটের বেগ তো সি দিয়ে বলছি, তো সি দিয়ে বুঝাই, তো লাইট সি ল্যামডা ইকুয়াল টু হবে সি বাই নিউ। এটা যদি এখানে পুট করি ল্যামডাটার ক্ষেত্রে বাই সি বাই নিউ, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই নিউ বাই সি। তাহলে কে জায়গায় 2 পাই নিউ বাই সি ইউজ করতে পারি। সো 2 পাই নিউ এর জায়গায় আমরা 2 পাই নিউ এর জায়গায় আমরা কে সি এটা ইউজ করতে পারি। তাহলে প্রথম ইকুয়েশনটাতে আমরা ইউজ করতে পারি E1 ভেক্টর ইজ ইকুয়াল টু E01 এক্স ক্যাপ কস কে সি জেড বাই সি মাইনাস টি। ওকে, এটা যদি কে সিটা ঢুকিয়ে দিই তাহলে হবে E01 এক্স ক্যাপ কস, কী হবে, সিসি কেটে গেল, তাই তো, কে থাকলো বাইরে খালি, সিসি কেটে গেলো, জেড মাইনাস সিটি। তাহলে এটা কিন্তু মোটামুটি ইকুয়েশনটা চলে আসলো, কে মানে 2 পাই বাই ল্যামডা। সো E01 এক্স ক্যাপ কস 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, জেড মাইনাস সিটি। তাহলে এখান থেকে এই ওয়েভটার বেগ হলো, এই ওয়েভটার বেগ হলো মানে বায়ুতের বেগ হলো নর্মাল সি, দেখ নর্মাল সি আসলো, কারণ সিটি মাইনাস এক্স মানে এটা জেড অক্ষ বরাবর গেছে, জেড এসছে, তাহলে সি এর জায়গায় সি আসলো। নেক্সট এটা যদি লক্ষ্য করিস তাহলে E2 ভেক্টরটা ভালো করে লক্ষ্য কর, এটা ইকুয়ালটা হবে E02 এক্স ক্যাপ কস, এখান থেকে যদি জেডটাকে একা করতে হয় তাহলে 2 কমন নিতে হবে, তাহলে হবে 2k, হ্যাঁ 2k ইন্টু জেড মাইনাস সি বাই 2t। ওকে, আচ্ছা, দ্যাট ইজ E02 এক্স ক্যাপ কস 2kটাকে আমি কে ড্যাশ ধরলাম, জেড মাইনাস এটাকে সি ড্যাশ ধরলাম, সি ড্যাশ টি। দেখ আচ্ছা, অবশ্যই এর কে আর এর কে তো সেম হবে না। কেন সেম হবে? কারণ আমরা জানি লাইট যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ না হলেও তরঙ্গ দৈর্ঘ্য তো চেঞ্জ হয়। তাহলে এখানে কে ইজ 2 পাই বাই ল্যামডা, তাহলে এখানে 2k এর মান কী হবে, 2 পাই বাই ল্যামডা তো হবে না, ল্যামডা ড্যাশ হবে।
তার মান 2k এসছে ভাব, তো সেই এখানে k ড্যাশ ধরলাম, k তো সেম থাকবে না, আর অবশ্যই বেগটাও c ড্যাশ আসলো, তাহলে দেখ এটাও ইকুয়েশনের সাথে ম্যাচ করে গেল। আচ্ছা এটা যদি ভেঙে লিখি তাহলে e নট টু এক্স ক্যাপ কস 2 পাই বাই ল্যামডা ড্যাশ জেড মাইনাস সি ড্যাশ টি। তাহলে এখান থেকে এই তরঙ্গটার বেগ কত আসলো, সি ড্যাশ হুইচ ইকুয়াল টু সি বাই 2। তাহলে প্রথমত আমরা জানলাম যে এই তরঙ্গটা যখন বায়ু মাধ্যমে ছিল তখন তার বেগ ছিল সি, যখন মাধ্যমে প্রবেশ করলো তখন তার বেগ হলো সি বাই 2। এর দুটোকে ক্লিয়ার কর, দেখ এর দুটোকে ক্লিয়ার কর, মাথায় ঢুকলো কিনা বল এটুকুটাকে। আচ্ছা এবার এই যে আমি বের করলাম বেগ দুটো সি আর সি বাই 2, তুই অন্যভাবে বের করতে পারিস। কীভাবে? তুই এখান থেকে এটাকে মানে এই ডিজাইনটা না এনে তুই এই ডিজাইনটাও আনতে পারিস। এই ডিজাইনটা আনার পর তোকে ওমেগা বাই কে এটা হবে বেগ, তখন ওমেগা বাই কেটা করে করে বেগ আনতে হবে, যার যেমন ইচ্ছা করতে পারিস। আমি এই ডিজাইন করে আমি প্রথমত যেটা বের করলাম মেন কথা, এখান থেকে ইকুয়েশান থেকে আমি বের করলাম যে ওয়েভটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন বায়ুতে ছিল তখন তার বেগ ছিল সি, আর যখন একটা মাধ্যমে প্রবেশ করলো যেটা আবার চুম্বকীয় নয় তখন তার বেগ হলো সি বাই 2। ডান ডান। তাহলে বায়ুর এটা বেগ সি, তো সি বায়ুতে বেগ সি ধরে, আর এটাকে আমি সি ড্যাশ ধরলাম বা ভিও ধরতে পারি, সি ড্যাশ ধরলাম, ঠিক আছে, বেগ সি বাই 2। এবার প্রশ্ন হলো যে আমরা জানি বেগ ভি সি যদি বলি নর্মাল সি বলি তাহলে সেটা আমি 1/√μ0 তাই তো, হয়তো। আর যদি বেগ বলি ভি মানে সি ড্যাশটার কথা বলি তাহলে সি ড্যাশটা হবে 1/√μr। ওকে ওকে, এবার এই দুটো রেশিও করবো। কোথায় করি? ওপরটা আশা করি টুকে নিচ্ছিস, মিটাবো। কী রে ভাই বারবার হারিয়ে দিচ্ছি কেন, কোথায় পড়ে যাচ্ছে। আচ্ছা আপাতত আমি এখানে মিটাচ্ছি না, ওপরের জিনিসগুলো এখন আর কোনো কাজে লাগবে না, আশা করি টুকে নিছিস, আর লাস্ট অঙ্ক তেমন কিছু নাই, তো আমি ওই ওপরে এই টুকুটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি সি বাই সি ড্যাশ করলাম, ঠিক আছে, সি বাই সি ড্যাশ করলাম, তাহলে সি বাই সি ড্যাশ যদি করি তাহলে কী হবে, সি বাই সি ড্যাশ ইকুয়ালটা হবে সি মানে 1/√μ0 ইন্টু বাই এটা তো মানে √μr বাই 1, তাই তো, বাই করতে গেলে উল্টে যাবে। ওকে আচ্ছা, সি এর মান তো সি ড্যাশের মান সি বাই 2 ইকুয়াল টু √μr। ওকে ডিভাইডেড বাই √μ0 আর বলবো না, এবার মান আচ্ছা ε0 একটু রাখ, তারপর দেখছি। ওকে ওকে, সেটাও মিটিয়ে দিলাম, পরে দেখছি, এটাই বললাম। এবার দেখ এখানে এটা কাটাকুটি করে কী হবে, 2 ওপরে চলে গেলে হবে 2। এইখানে ভালো করে বোঝার চেষ্টা করে। এবার বইয়ে তোর বলে দিয়েছে কথাটা যে বায়ু মাধ্যমে আর মাধ্যমে তড়িৎ একটা εr1 εr2। তাহলে মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমে এটা হলো এপসাইলন, বায়ু মাধ্যমে তো r1, বায়ু মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ εr1 বলে দিয়েছে, আর এটা r2 বলে দিয়েছে। আরেকটা কথা বলে দিয়েছে, সেটা হলো যে মাধ্যমটা অচুম্বকীয়। মাধ্যম যদি অচুম্বকীয় হয় তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ আর ওই যে মাধ্যম তড়িৎ বিদ্যুৎ সেম হয়, তাহলে এই পার্টটা কেটে গেল, তো থাকলো কি √εr2 ডিভাইডেড বাই √εr1। রুট উঠিয়ে দিলে 4 ইকুয়াল টু εr2 ডিভাইডেড বাই εr1, উল্টে দিলে εr1 বাই εr2 ইকুয়াল টু 1/4, দ্যাট ইজ 1:4। দেখ বুঝতে পারলি কিনা? দেখ এই পার্টটা সহজ, এই পার্টটাই খালি একটু বের করাটাই ব্যাপার, যে একটা ওয়েভ যখন শূন্য মাধ্যমে ছিল তখন তার বেগ কত, আর যখন একটা মাধ্যমে প্রবেশ করলো তখন তার বেগ কত। বেগের ফর্মুলাতে বসিয়ে দিলাম, ঠিক আছে, কয়েকটা বইয়ের কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, তাহলেই শূন্য মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ আর ওই মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ যেটা তাদের রেশিওটা বেরিয়ে গেল, সেটা হলো 1:4। ওকে নেক্সট অ্যান্ড লাস্ট কি বলেছে,
18 নম্বর, যদি কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বকক্ষেত্র বি আর তড়িৎক্ষেত্র ই হয় তাহলে তরঙ্গের গতির অভিমুখ হবে ই ক্রস বি বাই মিউ। এখানে শুধু ই ক্রস বি দিয়েছে। সো অপশন 8 ওই মুখটা ই ক্রস বি, মানটা ই ক্রস বি বাই মিউ, ওই মুক্ত ই ক্রস বি এর দিক, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পয়েন্টিং ভেক্টর। ওকে, সো দিয়ে দিলাম কমপ্লিট সিলেবাস। দেখা হচ্ছে সেমিস্টার 4-এ। ঠিক আছে, টাটা।